খুন, তদন্ত ও গ্রেপ্তার থেকেই শুরু। বিখ্যাত ধনী কয়েকদিনের জন্য শিমুলতলায় গিয়েছিলেন হাওয়া বদলাতে। বড়দিনে সেখানে দিব্যি আড্ডা জমে উঠেছিল প্রতিবেশীদের নিয়ে। ধনী গিয়ে আড্ডা জমানোর সুবিধা আছে, চা বিস্কুট তো আছেই, তার সঙ্গে উপরিও আছে ফুলকপির ফুলুরি, ক্রিসমাস কেক, পাঁপড় ভাজা আর নিয়মিত খবরের কাগজও পড়তে পাওয়া যায়। মুকুন্দবাবুর আড্ডায় আরেকটি আকর্ষণ ছিল ব্যাডমিন্টন খেলা, এবং খেলার শেষে সন্ধ্যার পর মুকুন্দবাবুর কন্যার কীর্তন গান। যে একবার মুকুন্দবাবুর দরজায় এসে পড়ত সে রোজ আসত। বাইরে এতগুলো আকর্ষণ একসঙ্গে এড়িয়ে যাওয়া সহজ নয়। 1 জানুয়ারি এই মজলিস জমে উঠেছিল ভালোই। মুকুন্দবাবু সবাইকে নববর্ষের নিমন্ত্রণ জানিয়েছিলেন। 3টে থেকে ব্যাডমিন্টন খেলা, 6টার সময় গানের আসর আর 8টার সময় ভোজন। গানের আসরের শেষে মুকুন্দবাবু একবার ঘর থেকে উঠে গিয়েছিলেন, কিছুক্ষণ আর তার দেখা নেই। শেষে রঞ্জন, তারপর সুনন্দ গেল তাকে ডাকতে। দোতলায় মুকুন্দবাবুর ঘর ভিতর থেকে বন্ধ ছিল। সুনন্দা ডেকে ডেকে সাড়া পেল না। চাকরকে ডেকে বলল, হরি দেখ তো কি ব্যাপার। দরজায় ঠেলা দিয়ে কোনো সাড়া না পেয়ে হরি দরজায় ধাক্কা দিয়ে খিল ভাঙল। দেখা গেল মুকুন্দবাবু রক্তাক্ত দেহে মেঝের উপর পড়ে আছে, তার গলার অর্ধেকটা কাটা, ছোড়াখানা পড়ে আছে পাশেই। সবাই ত্রস্ত হয়ে উঠল। সুনন্দা দেখে জ্ঞান হারালো। হরি পুলিশ ডেকে আনলো। পুলিশ সব দেখে শুনে তদন্ত করে রঞ্জন রায়কে গ্রেপ্তার করল। রঞ্জন MA পাস করে সবে একটি কলেজের অধ্যাপক হবার জন্য তদবির শুরু করেছে। বড়দিনে বন্ধুর বাড়িতে এসেছিল বেড়াতে। পুলিশ তাকে ধরে চালান করল। পুলিশ মামলা সাজিয়ে ফেলল। বিচার শুরু হয়ে গেল। রঞ্জনের বন্ধু জীবনে সবে ওকালতি শুরু করেছিল। উকিল সভায় শখের গোয়েন্দা বলে সুধীরবাবু প্রসিদ্ধি লাভ করেছেন। জীবন তাকে এসে ধরল, আপনি আমার বন্ধুর হয়ে লড়ুন, আমি জানি সে নির্দোষ। সুধীরবাবু এই ধরনের মামলায় চান, রাজি হয়ে গেলেন। এইখান থেকেই শুরু হলো গল্প। সরকারি পক্ষের উকিল জগদীশবাবু মামলার ভূমিকা আদালতে উপস্থাপিত করলেন। তিনি বললেন, কলকাতার ব্যবসায়ী মুকুন্দ চৌধুরী কয়েকদিনের জন্য শিমুলতলায় হাওয়া বদলাতে যান। সেখানে ইংরেজি নববর্ষের 1 জানুয়ারি তারিখে সন্ধ্যার পর তিনি খুন হন। সেদিন তার বাড়িতে নববর্ষের এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। কয়েকজন স্থানীয় প্রতিবেশী তখন সেখানে উপস্থিত ছিলেন। বিকেলে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা হয়েছিল, তারপর কীর্তনের আসর জমে। গানের শেষে তিনি একবার উঠে যান। তারপর তার ফিরে আসতে বিলম্ব দেখে তাকে ডাকতে গিয়ে দেখা যায় তার শয়নকক্ষে তিনি রক্তাক্ত হয়ে পড়ে আছেন। একখানি ছুরিকা দিয়ে তার কণ্ঠনালী ছিন্ন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যথাবিহিত তদন্ত করে। উপস্থিত সকলের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ যথেষ্ট প্রমাণ পেয়েছে যে এই হত্যাকাণ্ড রঞ্জন রায়ের কাজ। রঞ্জন রায় কোনোরকম ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এই খুন করেছেন। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলেন, ব্যক্তিগত স্বার্থ কি, সে সম্পর্কে আপনারা কিছু জানেন? জগদীশবাবু বললেন, মুকুন্দবাবুর পাকিস্তানে যে সমস্ত সম্পত্তি আছে তার মধ্যে একটা হোসিয়ারি মিল অন্যতম। পাকিস্তান সরকার ওইসব সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন, তবে সেই সব সম্পত্তির একটা মূল্য দেবার কথা চলছে, এবং হোসিয়ারি মিলটার জন্য শীঘ্রই তার 2 লাখ টাকা পাওয়ার কথা ছিল। সেই সব মালিকানার কাগজপত্র তিনি সঙ্গেই রেখেছিলেন। সকালে তিনি সেইগুলো দেখাশোনা করেন, তার ঘর থেকে সেইগুলো খোয়া গেছে। পুলিশ সন্দেহ করছে ওই টাকাটা আত্মসাৎ করাই এই হত্যার মূল কারণ। তবে সে সম্পর্কে যথেষ্ট প্রমাণ না থাকায় পুলিশ সেদিকটা ছেড়ে দিয়ে এখন শুধু হত্যার ব্যাপারটাই আদালতে উপস্থিত করতে চায়। পুলিশ মনে করে আসামির উপযুক্ত শাস্তি বিধান হলে সেই দলিলপত্র যে উদ্দেশ্যে অপহৃত হয়েছে তা ব্যর্থ হবে। সরকারি উকিল তার বক্তব্য শেষ করলে ম্যাজিস্ট্রেট আসামি পক্ষের উকিলকে আহ্বান করলেন, আপনার কিছু বলার আছে? সুধীরবাবু বললেন, আমি এখন শুধু একটা কথাই বলবো, যে একজন নিরপরাধ উচ্চশিক্ষিত যুবককে পুলিশ শুধু সন্দেহের বশে অযথা হয়রানি করছে। আমার মক্কেল রঞ্জন রায় সম্পূর্ণ নির্দোষ।
সাক্ষ্য প্রমাণাদির সাহায্যে আমি সে কথা প্রমাণ করার চেষ্টা করব। এবার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। প্রথম সাক্ষী মুকুন্দবাবুর কন্যা সুনন্দা চৌধুরী। সুনন্দা বলল, বাবার শরীর খারাপ ছিল, তাই দিন 15 জন্য সিমুনতলার বাড়িতে আমরা থাকার জন্য গিয়েছিলাম। বাবা মেলামেশা করাটা খুব বেশি পছন্দ করতেন, সেই জন্য পাড়াপড়শিদের সঙ্গে আলাপ হলেই বাড়িতে আসার নিমন্ত্রণ করতেন। সেদিনও বাড়িতে যারা এসেছিলেন সকলেই প্রতিবেশী। নববর্ষ বলে একটা খেলাধুলা ও গানের আসর বসানোর আয়োজন হয়েছিল। গানের শেষে বাবা একবার উঠে যান। তার আসতে দেরি হচ্ছে দেখে রঞ্জনবাবু তাকে ডাকতে যান। ফিরে এসে বলেন, বাবার ঘর ভিতর থেকে বন্ধ, ডেকে কেন সাড়া পাওয়া যাচ্ছে না। আমি তখন তাড়াতাড়ি রঞ্জনবাবুর সঙ্গে উপরে উঠে যাই। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ঘরে ঢোকা হয়। আলো জ্বেলে দেখি সুনন্দার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, সে কেঁদে ফেলল। জগদীশবাবু প্রশ্ন করলেন, তখন কি আপনারা পুলিশে খবর দেন? রঞ্জনবাবু তখনই আমাদের মালি হরিকে থানায় পাঠান। পুলিশ কতক্ষণ পর আসে? ততক্ষণ সেই ঘরে কে কে ছিল সেসব কথা স্পষ্ট করে আমি ঠিক বলতে পারবো না। হরি ও রঞ্জনবাবু আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দেন। এ ঘরে কি হচ্ছে তা আমি তখন দেখিনি। আপনার কাকেও সন্দেহ হয়? আমি তো কাউকেই ভালো চিনি না। শিমুলতলাতেই ওদের সবাইকার সঙ্গে আমাদের পরিচয় হয়। 10 দিনের বেশি কেউই আমার পরিচিত নন, সকলেই তো ভদ্রলোক বলেই জানি। এদের মধ্যে আপনার বাবার সঙ্গে সবচেয়ে বেশি অন্তরঙ্গতা কার ছিল? বাবা রঞ্জনবাবুকে বেশি পছন্দ করতেন। এর কোনো বিশেষ কারণ ছিল কি? কারণ ছিল, রঞ্জনবাবু থাকেন ঠিক পাশেই একখানা বাড়ির পরে, তাই বাবা দুপুরে ওকে ডেকে পাঠাতেন ক্রসওয়ার্ড পাজেলের শব্দ বসানোর ব্যাপার নিয়ে। পাজেল সমাধান করতে ছিল বাবার বড় ঝোঁক। আর রঞ্জনবাবু ইংরাজির MA, বাবা ওর ইংরাজি শব্দ চয়নের প্রশংসা করতেন। হত্যাকাণ্ডের দিনও দুপুরে রঞ্জনবাবু এসেছিলেন। হ্যাঁ, সেদিন বিকেলে রঞ্জনবাবু আর বাড়ি গিয়ে জামা কাপড় বদলাবার অবকাশ পাননি। বাবা কিসের যেন একটা খসড়া তাকে দেখতে দিয়েছিলেন, সেটা রঞ্জনবাবু সারা বিকেল ধরে পড়েন। শেষে পড়ে যখন তিনি ফেরত দেন, তখন বাবা সেইটে রাখতেই ঘরে গিয়েছিলেন এবং তখনই খুন হন। ঘর থেকে যখন তার ফিরতে দেরি হলো, তখন রঞ্জনবাবুই তাকে ডেকে আনতে গিয়েছিলেন এবং তিনি এসে বলেন যে ঘর ভিতর থেকে বন্ধ। হ্যাঁ, আপনাদের সেই ঘরের দরজার কি এমন ব্যবস্থা আছে যে কোনো লোক বাইরে বেরিয়ে এসে দরজা টেনে বন্ধ করে দিলে ভিতর থেকে দরজা বন্ধ হয়ে যেতে পারে? না, সে ব্যবস্থা নেই। তবে একবার সেরকম হয়েছিল, কেমন করে যেন ছিটকিনি পড়ে গিয়েছিল। আপনারা সেই দৌড় সারিয়েছিলেন? না, কিছুই করা হয়নি। সব দোষ তো আর একবার ঘটতে পারে? তাহলে যদি কেউ সেইভাবে বেরিয়ে এসে দরজা টেনে দেয়, তো দরজা ভিতর থেকে বন্ধ হতে পারে। এবং আপনার বাবার ঘরে শেষবার রঞ্জনবাবুই গিয়েছিলেন। হ্যাঁ, আর আপনার কাছে কিছু জিজ্ঞাসা নেই। সুনন্দা সাক্ষীর কাঠগড়া থেকে নেমে গেল। এবার দ্বিতীয় সাক্ষী প্রভাস কুমার মিত্র। প্রভাস MA ছাত্র। এখানে কাকার বাড়ি খালি পড়ে আছে, এক সহপাঠীকে নিয়ে বড়দিনে ছুটি কাটাতে এসেছে। মুকুন্দবাবুর সঙ্গে প্রথম দিনেই আলাপ হয়। ব্যাডমিন্টন খেলার আসর দেখে সে প্রতিদিন বিকেলে মুকুন্দবাবুর বাড়িতে আসে। ব্যাডমিন্টন খেলার দিকে তার বেশ ঝোঁক আছে। ঘটনার দিনেও সে মুকুন্দবাবুর বাড়িতে বসেছিল। জগদীশবাবু প্রশ্ন করলেন, মুকুন্দবাবুর নামতে দেরি হচ্ছে দেখে তাকে কে ডাকতে গিয়েছিলেন? রঞ্জনবাবু। একা? হ্যাঁ, একা। কতক্ষণ পর তিনি ফিরে এসেছিলেন? তা বলতে পারি না, 5-7 মিনিট তো হবেই। খাবার ঘর থেকে মুকুন্দবাবুর শোবার ঘর অবধি যেতে কতক্ষণ লাগতে পারে? আমি কখনো উপরে যাইনি, তবে ঠিক খাবার ঘরের উপরে সেই ঘর বলে জানি। ফিরে এসে রঞ্জনবাবু আপনাদের ডেকে নিয়ে গিয়েছিলেন? আমাদের ডাকেননি, তিনি সুনন্দা দেবীকে এসে বলেন দরজা বন্ধ, সাড়া পাচ্ছি না। সুনন্দা দেবী তখন উপরে যান। উপরের দরজায় ধাক্কা মারার শব্দ শোনার পর আমরাও উপরে যাই। কে দরজা খুলে প্রথম ঘরে ঢোকে? রঞ্জনবাবু ঘরে ঢুকে আলো জ্বালেন।
রঞ্জনবাবুকে আপনি আগে চিনতেন? বিশ্ববিদ্যালয়ের ছাত্রমহলে ওর নাম শুনেছি। ব্যাডমিন্টন খেলায় দুবার তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রফি পেয়েছেন। টুর্নামেন্টে ওকে দেখেছি, কিন্তু মৌখিক পরিচয় হয়নি। মুকুন্দবাবুর বাড়ি ছাড়া আর কোথাও ওকে আপনি দেখেছেন? হ্যাঁ, 2-3 দিন আগে একদিন রাতে ওকে দেখেছিলাম মুকুন্দবাবুর পাশের বাড়ি থেকে বেরুতে, তবে কোনো কথাবার্তা হয়নি। সে বাড়িতে কে থাকে? বাড়িটা খালি রয়েছে, শুনেছি ভাড়া দেয়া হবে। সে বাড়িটা কি মুকুন্দবাবুর বাড়ির সঙ্গে লাগাও? হ্যাঁ, পাশাপাশি। সেই খালি বাড়িতে রঞ্জনবাবু কেন গিয়েছিলেন, পরে কিছু বলেছিলেন? না, আমি সে কথা জিজ্ঞেস করিনি। খেলা নিয়ে আমাদের কথা হতো। আচ্ছা, রঞ্জনবাবুকে আপনার কেমন মানুষ বলে মনে হয়? ভালো লোক, স্পোর্টসম্যান, কোনো নেশা নেই, MA পাস, আদর্শ ছেলে। দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য শেষ হলো। এবার তৃতীয় সাক্ষী সুধীন্দ্রনাথ, প্রবাসের সহপাঠী। সুধীর নতুন কোনো কথাই বলতে পারল না। দু বন্ধু সবসময় একত্রে ঘোরাফেরা করে, কাজেই প্রথম বন্ধুর যা অভিজ্ঞতা দ্বিতীয়েরও তাই। তারপর চতুর্থ সাক্ষী অধ্যাপক খগেন ঘোষ। অধ্যাপক বললেন যে পূর্ববঙ্গে তিনি এক কলেজের অধ্যাপক ছিলেন। বাংলা ভাগ হবার পর হিন্দুস্তানে চলে আসেন। দমদমায় তার একটি বাড়ি আছে, সেইখানেই তিনি থাকেন। মুকুন্দবাবুর সঙ্গে তার ছাত্র জীবনের পরিচয়। স্কুল ও কলেজ একসঙ্গে পড়েছেন। কিছুদিন যাবৎ পেটের গোলমালে তিনি ভুগছেন। সেই সূত্রে তিনি শিমুলতলায় যান হাওয়া বদলাতে। এখানে মুকুন্দর সঙ্গে দেখা। দীর্ঘকাল পরে সহপাঠীকে পেয়ে দিনগুলি মধুর হয়ে উঠেছিল, কিন্তু কপালে তা সইল না। জগদীশবাবু প্রশ্ন করলেন, মুকুন্দবাবুর সঙ্গে আপনার অন্তরঙ্গতা বাল্যকাল থেকে? তাহলে মুকুন্দবাবুর অনেক ব্যক্তিগত কথা আপনি জানেন? খগেনবাবু বললেন, ব্যক্তিগত গোপন কথা তো কিছু ছিল না, সাধারণ মানুষের সহজ জীবন। মুকুন্দের সঙ্গে আমার অনেক ক্ষেত্রে মিল ছিল। সেও বিপত্নিক, একটিমাত্র কন্যা সুনন্দা। আমারও স্ত্রী একমাত্র কন্যা রেখে মারা গেছেন। তবে মুকুন্দের আর্থিক অবস্থা আমার চেয়ে অনেক ভালো ছিল। রংপুরে তার মস্ত গেঞ্জি মোজার কারখানা ছিল, যা থেকে বছরে অন্তত 30,000 টাকা পেত। পাকিস্তান হবার পর সেই টাকা হাতছাড়া হয়ে যেতে সে একটু কাইল হয়ে যায়। তবে কয়লা খনির কিছু শেয়ার কেনা ছিল বলে সে বিশেষ ধাক্কা খায়নি। আর মানুষ তো মাত্র দুটি, বাপ আর বেটি। আচ্ছা, মুকুন্দবাবুর কোনো শত্রু ছিল বলে আপনি জানেন? না। সরল সোজা মানুষ, শত্রু থাকবে কেন? মুকুন্দবাবু এইভাবে খুন হবার কোনো কারণ থাকতে পারে? আমি সেইটাই কদিন ধরে ভেবেছি। কদিন আগে যে বলেছিল পাকিস্তানের সঙ্গে ভারতের চুক্তি হবার পর হোঁশিয়ারি মিলের দামটা সে পাবে, 2 লাখ টাকা ধার্য হয়েছে, সেই সব দলিল নিয়ে সে শিমুলতলায় বসে ফাইল ঠিক করছিল। সে ফাইলটার আপনারা কোনো খোঁজ পেয়েছেন? তার মধ্যে এই হত্যা রহস্যের কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে মনে হয়। মুকুন্দবাবুর বাড়িতে যাওয়া আসা করতেন, তাদের কাউকে আপনার সন্দেহ হয়? না, সবাই তো সজ্জন, সুশিক্ষিত। এদের কেউ যে খুন করতে পারে তা তো ভাবা যায় না। রঞ্জনবাবু সম্পর্কে আপনার কি ধারণা? ভালো ছেলে, বিলেতে গিয়ে ডক্টরেট হতে চায়। হত্যাকাণ্ডের 2 দিন আগে রাত 9টা নাগাদ মুকুন্দবাবুর পাশের বাড়ির বাগান থেকে বেরিয়ে আসতে যাকে আপনি দেখেছিলেন সে কে? অন্ধকারে তার মুখ দেখতে পাইনি, তবে চালচলন দেখে মনে হয়েছিল সে রঞ্জনবাবু। একা তিনি বাগান থেকে বেরিয়ে গিয়েছিলেন? তাই তো দেখেছিলাম। সে বাড়ি তো ভাড়া দেবার জন্য খালি পড়ে আছে। হ্যাঁ, পরে আপনি রঞ্জনবাবুকে জিজ্ঞাসা করেছিলেন কিছু? করেছিলাম। সে বলেছিল একটা ফুল তুলতে বাগানে ঢুকেছিলাম। সে কথা আপনি বিশ্বাস করেছিলেন? ফুলের বাগানে ফুল তুলতে যাওয়া অবিশ্বাস করার কি আছে? মুকুন্দবাবুর বাগানে ফুল গাছ নেই? আছে। নিজের জনের ঘরে ফুল থাকতে অন্য বাগানে লোক ফুল তুলতে যাবে কেন? ওটা নিছক খেয়ালের ব্যাপার বলে মনে হয়। এখানেই খগেনবাবুর সাক্ষ্য শেষ হলো। এরপর পঞ্চম সাক্ষী খগেনবাবুর কন্যা শিপ্রা ঘোষ। শিপ্রা কলেজে পড়ে।
পিতার সঙ্গে শিমুলতলায় গিয়েছিল। রাত্রে রঞ্জনকে বাগান থেকে বেরিয়ে আসতে সেও দেখেছে, তবে মুখ দেখেনি। খগেনবাবুর মতোই তার অভিজ্ঞতা। ষষ্ঠ সাক্ষী অতুল দত্ত, কয়লাখনির ম্যানেজার। মুকুন্দবাবু তাকে নিমন্ত্রণ করেছিলেন শিমুলতলায়। মুকুন্দবাবুর সঙ্গে তার কথাবার্তা চলছিল পাকিস্তান থেকে টাকাটা পেলেই তিনি লাখখানেক টাকা তার খনিতে শেয়ার কিনবেন। জগদীশবাবু প্রশ্ন করলেন, এই শেয়ার কেনা নিয়ে রঞ্জনবাবুর সঙ্গে কি আপনার কোনো বিতর্ক হয়? হ্যাঁ। রঞ্জনবাবু বলেছিলেন, লাখ টাকা যদি খাটাতেই হয় তো নিজস্ব কোনো ব্যবসাপত্র করাই ভালো। দরকার হলে গভর্নমেন্ট থেকে টাকা ধার পাওয়া যেতে পারে। এ সম্পর্কে মুকুন্দবাবু কিছু বলতেন না। তিনি শুধু একবার বলেছিলেন, এ বয়সে আমি আর খাটতে পারবো না। রঞ্জনবাবু বলেন, আমি খাটব। মুকুন্দবাবু শুধু হাসেন। তার ফলে রঞ্জনবাবু আমার উপর বিরূপ হয়ে উঠেছিলেন, সেটা তার ব্যবহারে আমি বুঝতে পারতাম। সাক্ষ্য এখানেই শেষ হলো। জগদীশবাবু এবার জজকে বললেন, রঞ্জন রায়কে আমি হত্যাকাণ্ডের আসামি বলে অভিযুক্ত করেছি দুটি প্রমাণের উপর। এবার আসামিকে আমি জেরা করতে চাই। বাকি অংশ নিয়ে আসছি আগামীকাল। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।